সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। মূল্যস্ফীতি বেড়ে গেছে অনেক, পুলিশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব না। নীতি ও ব্যবস্থাপনার উন্নতি করেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হবে, এমনটাই বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট প্রস্তাবনার সার্বিক দিক তুলে ধরার সময় এমনটা বলেন মন্ত্রী। জানান, বৈশ্বিক সংকটে স্পট মার্কেট থেকে বেশি দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে। সংকট কাটাতে তেল, গ্যাস ও সারের মজুদ বৃদ্ধিতে নজর দেবে সরকার। ধারাবাহিকভাবে বাজেটের ঋণ নির্ভরতাও কমানোর কথা জানান অর্থমন্ত্রী। আরও বলেন, নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে দেশ পরিচালনার চেষ্টা চলছে, যেন কোনো অপচয় না হয় সেসব ভেবেই বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে। 11 বছর ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল হয় না, তাদের বেতন বাড়লে দুর্নীতি কমার কথা, এমনটাই মনে করেন অর্থমন্ত্রী। বলেন, 1.5-2 মাস সময় বাজেট তৈরির জন্য যথেষ্ট নয়। তবে 1.5 দশক ধরে দেয়া বাজেটে যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, সেখানে এবারের বাজেট ভাবনায় সব শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্তের চেষ্টা করেছে বিএনপি সরকার। মূল্য নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সরকারি লোকজন দিয়ে মূল্য কোনোদিন নিয়ন্ত্রণ হয় না। এটা আরেকটা ভুল ধারণা। আপনাকে মূল্য নিয়ন্ত্রণ করতে হবে আপনার পলিসির মাধ্যমে এবং আপনার ম্যানেজমেন্টের মাধ্যমে। সুতরাং আমাদের পলিসিগুলো যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করা খুব কঠিন হবে মনে করি না। এবারের বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট, যা ব্যাংক ঋণ এবং বিদেশি ঋণের উপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। 2026-27 জাতীয় বাজেটের একদিন পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। বলেন, এবারের বাজেটে করের জাল তৈরি করে জনজীবন দুর্বিষহ করেছে, বাজেটে লুটপাট এবং দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছে। মন্তব্য করে গোলাম পরোয়ার বলেন, রাজস্ব আয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত রূপরেখা দিতে সরকার ব্যর্থ হয়েছে। দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ করার রূপরেখা বাজেটে নেই। জুলাই সনদের ভিত্তিতে বাজেট বাস্তবায়ন না হওয়ার কারণে দুর্নীতির সুযোগ থেকে যাচ্ছে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। প্রায় 70 লোক হ্যাঁ বলল, যেটা এটা কালকে বাজেট প্রতিক্রিয়ায় জামাত ইসলামের পক্ষ থেকে ঘাটতি ভারত আমাদের দেশের বাজেটের একটা ট্রেডিশন, কিন্তু সেটার একটা মাত্রা থাকে। আমাদের মতো উন্নয়নশীল দেশের, অনুন্নত দেশের বাজেটগুলো সাধারণত ডেফিসিট বাজেটই হয়ে থাকে, কিন্তু এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। সেকেন্ড, এই বাজেটটা বিরাট ঋণ নির্ভর। বড় বাজেট দুর্নীতির সুযোগ বাড়ায়, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এবারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন ঘটেনি। দেশের সামগ্রিক ভঙ্গুর অর্থনীতিকে দিশা দেখানোর মতো বাজেট হয়নি। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে কোথাও ঋণখেলাপি এবং বিদেশে পাচার হওয়া টাকা কিভাবে ফেরত আনা হবে সেই বিষয়ে কিছু বলা হয়নি। সরকার আবারও আগের মালিকের কাছে ইসলামী ব্যাংকে তুলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সীমান্তে পুশিনের মাধ্যমে দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আপনারা কিন্তু পাবেন না যে কিভাবে যে ঋণ খেলাপিদের টাকা তারা ফেরত নিবে, পাবেন না যে লুটেরা যারা গোষ্ঠী ছিল আওয়ামী আমলের সেই টাকা কিভাবে তারা আদায় করবে, তাদের বিচার কিভাবে নিশ্চিত করবে, পাচারকৃত টাকা কিভাবে তারা আনবে। আমরা সীমান্তে মানুষকে আহ্বান জানাই, মানব প্রাচীর তৈরি করুন, ঐক্যবদ্ধভাবে বিজিবির সাথে থাকুন। পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে, আপনারা সাহস করে দাঁড়ান। আমাদের সার্বভৌমত্ব, আমরা 18 কোটি মানুষ আছে, আমাদের রক্ত আছে, আমাদের স্পৃহা আছে, আমরা রক্ষা করতে পারবো 71-এর মতন ইনশাআল্লাহ। বৈদেশিক মুদ্রার প্রবাহ ছাড়া অর্থনীতির প্রায় সব সূচকই চাপে রয়েছে, তাই বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য আরও বাস্তব ভিত্তির উপর হলে ভালো হতো। নতুন বাজেট প্রস্তাবনা নিয়ে সিপিডির পর্যালোচনায় এমনটাই মন্তব্য করেন বক্তারা। বলেন, জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আদায় আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে। এদিকে কালো টাকা সাদা করার বিধানেরও সমালোচনা করে সিপিডি। নানামুখী চাপে দেশের অর্থনীতি, একদিকে উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল জনজীবন, অন্যদিকে বিনিয়োগ কমায় নেই ব্যবসায় চাঙা ভাব। এর মধ্যে জ্বালানির উচ্চমূল্য ও সংকট মরার উপর খাড়ার ঘা। ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে।
এমন বাস্তবতায় বৃহস্পতিবার বাজেট পেশ করে বিএনপি সরকার। সিপিডির পর্যালোচনা বলছে, সরকারের লক্ষ্যমাত্রাগুলো গুরুত্বপূর্ণ হলেও অর্জন কঠিন। 9.4% মূল্যস্ফীতিকে এক বছরে 7.5% টেনে আনা প্রায় অসম্ভব। বর্তমানে জিডিপির প্রবৃদ্ধি যেখানে 4%-এর কিছু বেশি, সেখানে 6.5% অর্জন বিলাসী মনোভাবের। রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনেও আয় করতে হবে অতিরিক্ত 2,45,000 কোটি টাকা। বিনিয়োগের যে প্রবৃদ্ধি সেটার কথা বলি, আমরা ক্রেডিট যেটা প্রাইভেট সেক্টরের ক্রেডিট আপটেক সেটার কথা বলি, রপ্তানি বলি, আমদানি বলি, সব কিছু যে ভিত্তিটা যেটা করা হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি, আমাদের উপস্থাপনায় কিন্তু উঠে এসেছে যে ভিত্তিটাই কিন্তু ঠিক না। সরকারি ব্যয়ও বাড়বে, কিন্তু সরকারি ব্যয় থেকে উৎপাদনশীলতা যদি না হয় তাহলে কিন্তু সেটাও আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে। অর্থনীতিবিদরা আরও বলেন, সরকার 8টি ফ্ল্যাগশিপ মেগা প্রকল্প 2027 সালে শেষ হওয়ার কথা বলছে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের হার শঙ্কা জাগানিয়া। এক্ষেত্রে বাড়তে পারে ব্যয়, থোক বরাদ্দে রয়েছে দুর্নীতির সুযোগ। এদিকে কালো টাকা সাদা করার সুযোগে হতাশ হওয়ার সম্ভাবনা রয়েছে সৎ করদাতাদের। সরকার যে বিভিন্ন প্রকল্পে যে থোক বরাদ্দ, এই থোক বরাদ্দে কিন্তু অসম্ভব রকমের উল্লম্ফন। এটা একটা চিন্তার বিষয়, কারণ থোক বরাদ্দ জানেন যে সেখানে কোনো প্রকল্পের জন্য, নির্দিষ্ট প্রকল্পের জন্য থাকে না। আমাদের স্ট্যান্ড ঠিকই আছে, কিন্তু তাদের মনে এটা হতে পারে যে তারা যেহেতু একটা নীতিমালার পরিবর্তন করছেন, নীতিমালার দুর্বলতার কারণে যেসব টাকা কালো হয়ে গেছে সেটাকে একটা আমরা শেষবারের মতো একটা সুযোগ দেই। তবে বাজেটে কৃষি ও ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য ও শিক্ষা খাত আর সৌরবিদ্যুতে বরাদ্দ ও গুরুত্বকে সাধুবাদ জানিয়েছে সিপিডি। তবে সুফল নিশ্চিতে বাজেট বাস্তবায়নই যে বড় চ্যালেঞ্জ। এটার জবাবদিহিতা নিশ্চিত করবেন ব্যয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক নিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে, তবে গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নেই। সংকট সমাধানে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে, এমনটা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এদিকে এনবিআর চেয়ারম্যানের দাবি, এবারের বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি। বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রীতি অনুযায়ী এ সময় উপস্থিত ছিলেন গভর্নর, অর্থ সচিব, এনবিআর চেয়ারম্যান সহ পদস্থ সরকারি কর্মকর্তারা। এ সময় এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ব্যাংকিং খাতের টাকা যারা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকা সাদা করা নিয়ে বিভ্রান্তি কাম্য নয়। শুধু জমি বিক্রির টাকা নিয়ে নির্দেশনা গতবারই ছিল, এটা করা হয়েছিল যেন জমির ক্রেতারা ট্যাক্স ফাঁকি দিতে না পারে। এবার বিক্রেতাদের এই সুবিধা দেওয়া হয়েছে। আমার মনে হয় না যে ইসলামী ব্যাংক নিয়ে কোনো সমস্যা হবে সামনে, কারণ অ্যাজ পার রুলস আমরা যেটা হয়, এবং আমি মনে করি ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট সেই কাজগুলো করছেন এবং করবেন, এবং ইসলামী ব্যাংকের বোর্ডও আমার ধারণা এই ব্যাপারে সজাগ আছেন, তারা কাজ করবেন। বায়ারের জন্য একই রকমের একটা সুবিধা চিন্তা করা হয়েছিল, যে বায়াররাও ঝামেলা পড়েন, যে একটা ফ্ল্যাট হয়তো উনি কিনলেন 20 কোটি টাকা দিয়ে, কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে 2 কোটি টাকা। আমাদের ট্যাক্সের লোকজন ওনাকে গিয়ে আবার চেঞ্জ করে যে আমাদের কাছে প্রমাণ আছে, আপনি 20 কোটি টাকা দিয়ে কিনেছেন, আপনি এখন এটার উপরে এক্সট্রা ট্যাক্স দিতে হবে, জরিমানা সহ। তারাও বিরাট বড় একটা ঝামেলায় পড়ে যায়। তো সেখান থেকে একটু রিলিফ দেওয়ার জন্য বলা হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজার সফরে যাচ্ছেন তারেক রহমান। তার এই সফরকে ঘিরে নেতাকর্মীদের পাশাপাশি জেলার সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। প্রত্যাশার কথাও জানাচ্ছেন তারা। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত কক্সবাজার শহর জুড়ে ব্যানার, ফেস্টুন, স্বাগত মিছিল সহ চলছে নানা আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী আসাতে সবাই খুশি, দলমত নির্বিশেষে সবাই আনন্দিত। কক্সবাজার মহেশখালী সংযোগ সেতু আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেবে, উপহার দেবে। আমরা চাই ওনাকে কক্সবাজারের স্মরণকালের সবচেয়ে স্মরণীয়ভাবে ওনাকে বরণ করে নিবে কক্সবাজারবাসী। সফরকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশের স্থল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করছেন স্থানীয় সংসদ সদস্যরা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নেতাকর্মীদের আশা, প্রধানমন্ত্রীকে দেখতে লাখো মানুষের সমাগম হবে। বিপুল পরিমাণ মহিলারা আমাদের এখানে অংশগ্রহণ করবে। এটা কারণ আমাদের মহিলারাই সবচাইতে বেশি ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে থাকে। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে এখানে। আগেও আমরা করেছি, এখানে তিনি সমাবেশে ভাষণ দিবেন মানুষের উদ্দেশ্যে।
কক্সবাজারবাসীর প্রত্যাশা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, লবণের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ। কক্সবাজারের মানুষ চাই 6 লেনের রাস্তা, আমাদের কক্সবাজারের মানুষ চাই আমাদের স্বাস্থ্য সেবার জন্য কক্সবাজার হসপিটাল। লবণের ন্যায্য মূল্য যেন আমাদের এলাকাবাসী পায়, গরিব মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপনটি করতে পারে। যদি কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হয় তাহলে তাদের আর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। পর্যটন খাতের উন্নয়ন, আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণ ব্যবহার এবং শুটকি শিল্প রক্ষায়ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান স্থানীয়রা। যতদিন না কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী করতে পারবো না, ততদিন এই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। যারা পর্যটন নিয়ে কাজ করে তাদের সাথে বসে মূলত এই মহাপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শুটকি মহলটিকে বাংলাদেশের জন্য একটি রাজস্বিক খাত হিসাবে, একটি শিল্প হিসাবে গড়ে তোলার সুযোগ করে দেয়। এছাড়া কুতুবদিয়া রক্ষায় টেকসই বেড়িবাঁধ, মহেশখালী কক্সবাজার চ্যানেলে সেতু, মাদক চোরাচালান বন্ধ ও সীমান্তে কাঁটাতারের বেড়ার দাবিও রয়েছে। এখন কক্সবাজারবাসীর এসব প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রীর বার্তার অপেক্ষায় সবাই। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, রাজধানীর রামপুরায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাল্লা পলাশকে গুলি করা হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন তিনি। এই বিষয়ে বিস্তারিত জানব, সহকর্মী এম.এ. আজিজ এখন যুক্ত হচ্ছেন। আজিজ, গুলি করার কারণ হিসেবে পুলিশ কি বলছে? এই ঘটনায় কারা জড়িত সেটা এখন পর্যন্ত চিহ্নিত করা হয়েছে কি? ধন্যবাদ শাওন। গুলি করার কারণ আসলে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি। তার স্বজনরাও সে বিষয়ে আসলে কথা বলছেন না। তারাও বলছেন যে আসলে এই ঘটনা কারা ঘটিয়েছে বা কী কারণে ঘটানো হয়েছে সে বিষয়ে আসলে তারা কিছুই জানেন না। তবে শাওন, আমি আপনাকে জানিয়ে রাখি যে এই ইয়াসিন খান পলাশ, যিনি পুলিশের একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, যিনি গত 7 মে প্রায় 23 বছর কারাভোগের পর মুক্তি পান এবং তারপরেই তিনি পরিবারের সঙ্গে রামপুরার নিজ বাড়িতে বসবাস করছিলেন। তার কিছু ব্যবসা বাণিজ্য সেখানে আছে, বিশেষ করে ল্যান্ড ব্যবসা এবং ইন্টারনেটের ব্যবসা আছে। সেই ব্যবসাগুলোই মূলত তিনি দেখভাল করতেন, এর পাশাপাশি পরিবারের সঙ্গে বসবাস করতেন। আমি এখানে তার স্ত্রীর সঙ্গে, তার মায়ের সঙ্গে এবং তার স্বজন যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারাও আসলে সুনির্দিষ্ট করে কোনো তথ্য আমাকে জানাতে পারেননি। তবে এখানে তার সহকর্মী, দীর্ঘদিনের সহকর্মী বা রাজনৈতিক সহকর্মী যারা ছিল, তারা ধারণা করছেন যে তার সঙ্গে মূলত যাদের পূর্বশত্রুতা ছিল তারাই হয়তো এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। এর পাশাপাশি আমরা যে তথ্যটি পেয়েছি যে আজ দুপুরে জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন এই পলাশ এবং বাসায় ফেরার ঠিক কয়েক মিনিট আগেই তাকে গুলি করা হয় এবং সেখানেই তিনি পড়ে যান। তারপরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই এখন তিনি ভর্তি আছেন এবং সেখানে এখন তার অপারেশন চলমান রয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে প্রায় ঘন্টা খানেক হলো তার অপারেশন চলছে এবং আরও কয়েক ঘন্টা লাগতে পারে বলে জানানো হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে। শাওন। আজিজ, ধন্যবাদ আপনাকে। সীমান্ত দিয়ে কোনোভাবেই থামছে না বিএসএফের পশ্চিমের চেষ্টা। আজও কুষ্টিয়া সীমান্ত দিয়ে 12 জনকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোর 5টায় কুষ্টিয়ার প্রাকপুর সীমান্তে ঘটনা ঘটে। নারী ও শিশুসহ 12 জনকে পুষিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা সফল হয়নি। দেশের অন্যান্য সীমান্তে অনুপ্রবেশ ও পুষিন ঠেকাতে অতিরিক্ত টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকাগুলোয় বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসীও। অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে টহল। গেল কয়েকদিন ধরেই বিভিন্ন সীমান্তে পুষিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির কঠোর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থার কারণে অপচেষ্টা সফল হয়নি। আজকে কয়টা লোক পার হয়েছে, আমরা আমাদের দোকানের ওখানে ধরি বিডিআরকে সংবাদ দিই, বিডিআর এসে এদেরকে নিয়ে যাই। ইন্ডিয়ার থেকে 12-14 জন লোক এই পোষণকে দিয়েছে, এবারে লোক আবার ফেরত দিয়েছে, দেওয়ার পরে মাঠের ভিতরে বসি। সীমান্ত হত্যা ও পুষিনের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে 11 দলীয় ঐক্য হেফাজতে ইসলাম। বিকেলে সাতক্ষীরার ভোমরায় মিছিল সমাবেশ করে 11 দলীয় ঐক্য। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কোনো আঘাত সহ্য করা হবে না। সীমান্ত দিয়ে বিএসএফের পুষিন চেষ্টার নিন্দা জানান তারা। এক্ষেত্রে বিজেপির কঠোর অবস্থানের প্রশংসা করেন বক্তারা। বিক্ষোভ সমাবেশে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোটের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
দুপুরে জুমার নামাজের পর রাজশাহী সাহেববাজার এলাকায় হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার 0 পয়েন্টে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, একের পর এক পুশিনের যে অপচেষ্টা চালাচ্ছে বিএসএফ তা অত্যন্ত নিন্দনীয়। সেই সাথে দ্রুত ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিও জানান তারা। শিশুরা যেন বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, দেশের সম্পদ হয়ে উঠতে পারে, সেভাবেই তাদের গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, বর্তমান সময়ে চীন বিশ্বের উন্নত একটি রাষ্ট্র। তারা নিজেদের চেষ্টাতেই এতটা উন্নত হয়েছে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে এই দেশের জনগণকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচি ইয়াও ওয়েন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। স্কুলের বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করবেন যেন তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, দেশের জন্য তারা সম্পদ হতে পারে, সেভাবে কাজ করবেন, বাচ্চারা সেভাবে কাজ করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনা বিশ্বের বুকে দেশকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে বাজেট দিয়েছিলেন, সে বাজেট ঢাকা শহরের উঁচুতলার মানুষের জন্য ছিল না। তার সেই বাজেটের ফলশ্রুতিতে ৭২-৭৫-এর ধ্বংসপ্রায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে। আইনি দিক পর্যালোচনা করে বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি থেকে সরে আসতে চায় সরকার। সকালে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড পরিদর্শন করে কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হাসান ইকবাল মাহমুদ। মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে ভর্তুকি কমাতে চায় সরকার, তাই বাজেটেও এই খাতে বরাদ্দ কমিয়ে বাড়ানো হয়েছে জ্বালানি খাতের বরাদ্দ। লোডশেডিংয়ের কারণ জানিয়ে আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আসার কথা জানান মন্ত্রী। দেশের বিদ্যুৎ সংকট মোকাবেলায় ২০১১ সালের পর থেকে বেসরকারি পর্যায়ে ছোট বড় প্রায় শতাধিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। চুক্তি অনুযায়ী এসব কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন না হলেও একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধে বাধ্য সরকার, যা ক্যাপাসিটি চার্জ নামে পরিচিত। চলতি অর্থবছরে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে ক্যাপাসিটি চার্জ পরিশোধে সরকারকে প্রায় ৫০,০০০ কোটি টাকা ব্যয় করতে হবে। সকালে বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পিজিবি পরিদর্শনে যান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এ সময় তিনি জানান, বিগত সরকারের অনিয়ম দুর্নীতির বোঝা এখনও এই সরকারকে বইতে হচ্ছে। কন্ট্রাক্ট ইজ ব্যাকড বাই দ্য সভরেন গ্যারান্টি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সরকার চাইলেই, নতুন সরকার চাইলেই স্ক্র্যাপ করে দিতে পারে না। আমরা লিগ্যাল জিনিসটা আমরা চেক করতেছি, যেগুলো সম্ভব হবে আমরা বুঝবো যে লিগ্যালি এটা করলে আমরা করতে লিগ্যালি আমাদের কোনো বাধা নাই, সেই জিনিসগুলো অবশ্যই করব আমরা। মন্ত্রী জানান, আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। একটা পাওয়ার স্টেশন চালু হলে স্টেবল সিস্টেম আসতে টাইম লাগে, সেজন্য আমি ৩ মাস হাতে রেখেছি। যখন একবার স্টেবল হয়ে যাবে তখন আমি বলবো ইয়েস, পুরো জিনিসটা আমার এখানে আসছে এবং আমার লাইন নিতে পারছে, সেই জন্য আমি নভেম্বরটা বলেছি। বিগত সরকারের সময়ে অপরিকল্পিত সঞ্চালন লাইনের কারণে উৎপাদন এবং সরবরাহে সমন্বয় সম্ভব হচ্ছে না, যার কারণেই হচ্ছে লোডশেডিং, বলেন মন্ত্রী। এই লাইনের ডিফেক্ট হওয়ার জন্য যে শুধু ওই এলাকাতে বিদ্যুৎ থাকে না তা না, এই লাইনের ডিফেক্ট হওয়ার জন্য আমার বিদ্যুৎ সিস্টেমের উপর চাপ পড়ে, আমার ট্রান্সমিশনের উপর চাপ পড়ে এবং কি আমার জেনারেশনের উপর চাপ পড়ে। এবারের বাজেটে বিদ্যুৎ খাতে বরাদ্দ কমিয়ে বাড়ানো হয়েছে জ্বালানি খাতের বরাদ্দ। বিদ্যুৎ খাতের ভর্তুকি কমানোর পরিকল্পনা থেকেই এমন সিদ্ধান্ত বলে জানান মন্ত্রী। ৩০ সালের মধ্যে ৫,০০০ মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি আনবো আমরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
বিশ্বকাপের আয়োজনে মেতেছে বিশ্বকাপের আরেক আয়োজক দেশ কানাডা। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কানাডার বিখ্যাত শিল্পীরা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ডিজে সঞ্জয়। ফিফা বিশ্বকাপ 2026-এর কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে তারকা খচিত এক আয়োজন। টরন্টোর BMO ফিল্ডে অনুষ্ঠিতব্য এই বর্ণাঢ্য অনুষ্ঠানে পারফর্ম করবেন কানাডার জনপ্রিয় শিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা, উইলিয়াম প্রিন্স এবং এলিয়ানা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন বলিউড তারকা নোরা ফাতেহি, ফরাসি গায়ক ভেজি ড্রিম এবং বাংলাদেশের সঞ্জয়। তারা একসঙ্গে পরিবেশন করবেন ফিফা বিশ্বকাপ 2026-এর অফিসিয়াল সং সির সহ বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে আরও বিশেষ পরিবেশনাও রয়েছে। কানাডার প্রথম ম্যাচ শুরুর প্রায় 90 মিনিট আগে শুরু হবে জমকালো এই উদ্বোধনী আয়োজন। ফুটবল মাঠে মৃত্যু হতে পারত তার। 2020 সালের সেই ভয়াবহ মাথার ইনজুরি হয়তো কেড়ে নিতে পারত প্রাণটাই, কিন্তু ফুটবল বিধাতা যার ভাগ্যে লিখে রেখেছিলেন এক মহাকাব্যিক রূপকথা, তাকে থামায় কার সাধ্য? বলছি মেক্সিকান স্ট্রাইকার রাউল হিমেনেজের কথা। বিশ্বমঞ্চে মেক্সিকোর হয়ে অভিষেক আসরেই করেছেন গোল। অশ্রুসিক্ত নয়নে মনে করিয়ে দিয়েছেন কিভাবে জীবনযুদ্ধে লড়াই করে ফিরতে হয়। গ্যালারিতে উপচে পড়া প্রায় 80,000 দর্শক। এস্তাদিও আজটেকার চেনা গর্জন মেক্সিকোকে যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছিল এক উন্মাদনায়। 2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, আর ম্যাচের সময় তখন 67 মিনিট। ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রসটার অপেক্ষায় ছিলেন তিনি। ডিফেন্ডারদের স্তব্ধ করে দিয়ে বাতাসে ভাসলেন 35 বছর বয়সী এক বুড়ো সিংহ। নিখুঁত এক হেডে বল যখন দক্ষিণ আফ্রিকার জাল ছুঁয়ে গেল, তখন স্তব্ধ হয়ে গেল চারপাশ। রাউল হিমেনেজের গোলে মেক্সিকো এগিয়ে গেল 2-0 ব্যবধানে। গত মাসেই হারিয়েছেন বাবা রাউল হিমেনেজ ভেগাকে, তাই তো গোল করেই দুহাত তুলে আকাশের দিকে তার উদ্দেশ্যে কিছু একটা ইশারা করেন হিমেনেজ। সতীর্থরা যখন জড়িয়ে ধরলো, তখন আর নিজেকে আটকাতে পারেননি এই নেকড়ে। কান্না ভেজা চোখে তিনি যেন দেখছিলেন ফেলে আসা সেই অন্ধকার দিনগুলো। 2020 সালের 29 নভেম্বরের সেই কালো রাত, যা আজও তাড়া করে বেড়ায় এই মেক্সিকান ফুটবলারকে। এদিন আর্সেনালের ডিফেন্ডার ডেভিড লুইজের সাথে এক ভয়াবহ সংঘর্ষে মাথার খুলি ফেটে যায় হিমেনেজের। চিকিৎসকরা বলেছিলেন বেঁচে ফেরার সম্ভাবনাটাই ক্ষীণ। মাঠে থাকা সতীর্থ থেকে শুরু করে গোটা বিশ্বের ভক্তদের তখন একটাই প্রার্থনা, ফিরে আসবেন হিমেনেজ। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। যদিও লম্বা সময় ছিলেন মাঠের বাইরে, তবুও দমে যাননি। উলভস ফুলহ্যাম ঘুরে নিজের চেনা ক্লাব উলভসেই আবারও ফিরেছেন। কিন্তু বিশ্বকাপের আগে 6 বার বদলি হিসেবে নামলেও শুরুর একাদশে সুযোগ পাননি কখনোই। অবশেষে 35 বছর বয়সে এসে মেক্সিকোর জার্সিতে বিশ্বকাপে প্রথমবার শুরুর একাদশে নামা এবং দেশের হয়ে 125তম ম্যাচে এসে করলেন নিজের 46তম গোল, যা তাকে বসিয়েছে দেশটির ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। গতির ঝড় নাকি অভিজ্ঞতার জাদু? ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বল কার হাতে উঠছে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণে পুরো বিশ্ব। একদিকে স্পেনের বিস্ময় বালক লামিনে ইয়ামাল আর ফ্রান্সের গতিদানব এমবাপ্পে, অন্যদিকে ফুটবল ইতিহাসের দুই চিরসবুজ সম্রাট মেসি আর রোনালদো। তরুণদের তেজ নাকি কিংবদন্তিদের শেষ হাসি, কার মাথায় উঠছে শ্রেষ্ঠত্বের মুকুট? ফুটবল বিশ্বের সবচেয়ে একক মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন বল। কার হাতে উঠবে এই সোনালী ট্রফি তা নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা, অনেক হিসেব নিকেশ। যেহেতু শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপ, তাই এখন কোটি টাকার প্রশ্ন, কে হবেন এবারের বিশ্বসেরা? এই মুহূর্তে রেসের বাজির ঘোড়া স্পেনের 18 বছর বয়সী বিস্ময় বালক লামিনে ইয়ামাল, যার আছে লা লিগার সাম্প্রতিক আগুনে ফর্ম আর জাতীয় দলে এক হাতে ম্যাচ জেতানোর অতিমানবীয় ক্ষমতা, যা দল হিসেবে পাওয়ার হাউস স্পেনকে যোগাচ্ছে বাড়তি অক্সিজেন। চোট যদি বাধা না হয়, তবে এই তরুণ রাজপুত্রের চোরায় ওঠা স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু স্প্যানিশ লিগের লড়াইটা এবার সরাসরি আছড়ে পড়ছে বিশ্বকাপে, কারণ ইয়ামালকে চ্যালেঞ্জ ছুড়তে প্রস্তুত ফ্রান্সের গতিদানব কিলিয়ান এমবাপ্পে। জাতীয় দলের জার্সিতে যিনি সবসময়ই একাই 100। কাতার বিশ্বকাপের ফাইনালে তার অতিমানবীয় পারফরমেন্সের কথা কারোর অজানা নয়, বিশেষ করে আর্জেন্টিনা ভক্তদের। তবে রোমাঞ্চের আসল মশলাটা কিন্তু এখনও বাকি।
বয়স যে স্রেফ একটি সংখ্যা তা প্রমাণ করে বিশ্ব ফুটবলকে রীতিমতো শাসন করে যাচ্ছেন দুই অতিমানব, ৩৮ বছরের লিওনেল মেসি এবং ৪১ বছরের ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্ব ফুটবলে যাদের প্রতিদ্বন্দ্বী তারা কেবল নিজেরাই। আমেরিকার মাটিতে নিয়মিত গোল উৎসব করে দুর্দান্ত ফর্মে বিশ্বকাপে এসেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অধিনায়ক লিওনেল মেসি। LM10-এর মায়ামিতে আসার পরই দলটির আমূল পরিবর্তন চোখে পড়ার মতো। পয়েন্ট টেবিলের তলানিতে ঢুকতে থাকা দলটি এখন পাচ্ছে শিরোপার স্বাদ। কাতার বিশ্বকাপেও নিজের জাত চিনিয়েছেন লিও, যে কারণে গোল্ডেন বলটা উঠেছিল এই ফুটবল জাদুকরের হাতেই। অন্যদিকে পর্তুগাল শিবিরে আজও CR7-এর কোনো বিকল্প তৈরি হয়নি। আল নাসরের জার্সিতে দারুণ এক মৌসুম পার করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু তাই নয়, জিতেছেন সৌদি প্রো লিগের শিরোপা। অপূর্ণ স্বপ্নের শেষ বেলায় এসে অধরা সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার সেই আক্ষেপটা অবশ্যই পূরণ করতে চাইবেন এই পর্তুগিজ সুপারস্টার। ভবিষ্যৎবাণী তো অনেক হলো, কিন্তু এই সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার সমীকরণটা নির্ভর করছে দলের পারফরমেন্সের উপর। ব্যক্তিগত পারফরমেন্স যতই রাজকীয় হোক না কেন, দল যদি ফাইনাল কিংবা সেমিফাইনালে পৌঁছাতে না পারে, সব হিসাব নিকাশে কিন্তু ভেস্তে যাবে। তাই এই গোল্ডেন বলটা কার হাতে উঠছে সেই উত্তরটা কিন্তু সময়ই বলে দেবে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। সামান্য বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রাম। দুপুরে ঘণ্টাখানেকের বৃষ্টিতে হাঁটু থেকে কোমর পানিতে তুলে যায় নগরীর প্রবর্তক, মুরাদপুর, কাতালগঞ্জের মতো নিচু এলাকা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পানি মারিয়েই গন্তব্যে যেতে হয় অনেককে। ভোগান্তি ও দুর্ভোগে এক প্রকার নাকাল নগরবাসী। আগ্রাবাদ সহ কয়েকটি এলাকার মূল সড়কের অনেক জায়গায় পানি জমে যায়। উঁচু এলাকা থেকে পানি দ্রুত নেমে গেলেও জলাবদ্ধতা তৈরি হয় নিচু এলাকাগুলোতে। বর্ষাকাল আসলে এরকম প্যান্ট তুলে অত মারা বোনরা শাড়ি ধরে কাপড় ধরে চলে যেতে হচ্ছে। ভোগান্তি তো আছে, আগে যেরকম ছিল এখনো আছে, ওইটা তো আছে। দেখেন না এখন আমার অবস্থা, দেখেন না এক কোমর পানি। ভোগান্তি বলতে গিয়ে যে এতগুলো পানির মধ্যে হাঁটতে হচ্ছে, এটাই আর কি। অল্প বৃষ্টিতে পানি কষ্টতে মানে যাওয়া আসা একটু ডিস্টার্ব এরকম। বৃষ্টির মধ্যে তো এখন তো 12 কম গরম উঠতে দিতে রোদের দিয়ে সকালে থেকে 12 তারা বসে থাকতে এখানে ফ্লাইওভারের নিচে দুর্ভোগ হয়, কষ্ট হয়, চলাফেরা, রাস্তার পানি আড়ে, পানি উড়ে রাস্তার, সব রুট তো আর সমান না, রোডঘাটও ঠিক নাই। 8 দিন হাসপাতাল ছাড়ছেন রোগীরা। দুপুর পর্যন্ত ছাড়পত্র নিয়ে চলে গেছেন প্রায় 200 রোগী। তবে বিড়ম্বনায় পড়েছেন NICUতে থাকা শিশুদের অভিভাবক ও গুরুতর রোগীর স্বজনরা। এদিকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার আপিল করবে 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষ। NICU এর সামনে উদ্বিগ্ন মা বাবা। সন্তানকে সরিয়ে নিতে নোটিশ দিয়েছে সরকার, কিন্তু কোথায় নিয়ে যাবেন সন্তানকে? অনেকে বাইরে, NICU খুঁজে পাননি। অনেকের শিশুর অবস্থা গুরুতর। বাচ্চাটার লগে যেই সব যন্ত্রপাতি লাগাই না, এই বাচ্চাটা আমার নেওয়ার কোনো জায়গায় যে নিমো আমরা সেই সম্ভাবনা নাই। আমার বাচ্চা প্রতিদিন লাইফ সাপোর্ট হচ্ছে। আজকে এটা আছে, সরকার বললে কি আমি চলে যেতে পারি। সরকার যদি আমাদের বাচ্চা দায়িত্ব করে যদি নিয়ে যে হ্যাঁ বাঁচাতে পারুম, তো যেন সরকার আমাকে দায়িত্ব করে আমাদের বাচ্চা নেয়। এখন আমরা তো ক্রিটিক্যাল বাচ্চা নিয়ে সরে যাওয়ার মতন কোনো ওয়ে নেই। এখন রিস্ক নিবে কে? ধরেন একটা ঘটনা হয়ে গেল, দুর্ঘটনা, এখন এটা রিস্ক নিবে কে? ICU ও HDUতে রোগী ভর্তি আছে 16 জন, CCUতে 6 জন। এসব রোগীদের সরানো নিয়ে জটিলতায় পড়েছেন রোগীর স্বজনেরা। হাসপাতালে এখনও 200 জনের মতো রোগী ভর্তি আছে, নেওয়া হচ্ছে না নতুন রোগী ভর্তি। সরকারের কাছে আবেদন হয়ে বলতেছি যেন এই সময়টা যতদিন অসুস্থ থাকবে, এই সময়টা যেন 8 দিন হাসপাতালে দেয়। পপুলার গেছে, অনেক টাকা চাইছে, স্কোয়ারে গেছে, তাও বলতেছে তাও 70-75 টাকা চাইছে। যে আমরা যে ফ্যামিলির মানুষ, এত টাকা দিয়ে আমরা কিছু করা সম্ভব না। তো এখানে আসছি মাত্র 17,000 টাকা দিয়ে আমাদের অপারেশন হয়ে গেছে। যেসব রোগীর অবস্থা কম গুরুতর তারা সকাল থেকে হাসপাতাল ছাড়ছেন। কর্তৃপক্ষ বলছে গুরুতর অনেক রোগী থাকায় 72 ঘন্টার মধ্যে সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব নয়। সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আমরা আপিল করব। আমরা আশা করব জনগণের কথা বিবেচনা করে সরকার জনস্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখবেন, আমাদের সে অনুমতি দেবেন। গেল 27 মে 8 দিন হাসপাতালে সুস্থ 6 নবজাতকের মৃত্যু হয়। এই ঘটনায় বৃহস্পতিবার বাতিল হয় প্রতিষ্ঠানের লাইসেন্স। নির্দেশ দেয়া হয় হাসপাতাল খালি করার। তবে হাসপাতাল বন্ধ হওয়ায় 8 দিন মেডিকেল কলেজের কার্যক্রম কিভাবে চলবে তা এখনও স্পষ্ট নয়। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।
বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, হতে যাচ্ছে প্রকৌশল, কৃষি, চিকিৎসা সহ সব অনুষদ নিয়ে পূর্ণাঙ্গ বগুড়া বিশ্ববিদ্যালয়। এমনটা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে বগুড়া প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের জন্য প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন। সেই অনুযায়ী আইনটি সংশোধনের কাজও শুরু হয়েছে। এরপর সংসদে পাশ হলে বগুড়া বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হবে। তিনি আরও বলেন, চলতি বছরের মধ্যে শেষ হবে সিরাজগঞ্জ বগুড়া রেল সংযোগের কাজ। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে এখন এই বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়, এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার জেনারেল বিশ্ববিদ্যালয়ের সকল ফ্যাকাল্টি অনুষদ থাকবে। এর বাইরে নতুন সংযুক্ত হচ্ছে প্রকৌশল অনুষদ, কৃষি অনুষদ, চিকিৎসা অনুষদ। ভারত বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি এক হলে দুদেশ বিশ্ব শক্তিতে পরিণত হবে, এমন মন্তব্য করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছে গণমাধ্যম কর্মীদের কাছে এই মন্তব্য করেন তিনি। জানান, সীমান্ত উত্তেজনা প্রশমন, ভ্রমণ ও বাণিজ্যে নিষেধাজ্ঞা নিয়ে ঢাকা দিল্লির ভালোর জন্য কাজ করবেন তিনি। বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে আগেই দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করে নয়াদিল্লি। শুক্রবার সকালে তিনি পেট্রাপোল বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদী। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত ভারতের উপ হাই কমিশনার পবন বাধে ও এদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, বাংলাদেশ ভারত দুই গণতান্ত্রিক শক্তি এক হলে ভিন্ন কিছু হবে। ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি। দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব। দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ভারত আগামী প্রজন্মের জন্য প্রযুক্তি, স্বাস্থ্য ও খেলাধুলা নিয়ে একসাথে কাজ করবে। এ সময় তিনি সাম্প্রতিক পুশিন ও ভিসা ইস্যুতেও তার দেশের অবস্থান ব্যাখ্যা করেন। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র, তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আসে। আমি যা এখানটা করতে চাই ওটা 140 নয়, 60 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি। তাহলে যা হবে একসঙ্গে হবে, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি, আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে। দুই দেশের 55 বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে 71 সালের পর দ্বিতীয়বারের মতো কোনো রাজনীতিবিদকে হাই কমিশনার হিসেবে পাঠালো ভারত। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির চূড়ান্ত বিষয়গুলোকে অনুমোদন দিয়েছে ইরানের শীর্ষ নেতৃত্ব। তাই পূর্ব নির্ধারিত হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করলেও ভিন্ন কথা বলছে ইরান। ট্রাম্পের বিরুদ্ধে অতিরঞ্জনের অভিযোগ তুলে তেহরানের দাবি, এখনও ওয়াশিংটনের সাথে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি। এমন পরিস্থিতিতে আবার উদ্বেগ দেখা দিয়েছে বহুল আকাঙ্ক্ষিত যুক্তরাষ্ট্র ইরান চুক্তি নিয়ে। যুদ্ধবিরতির মধ্যেই ইরান জুড়ে থেমে থেমে চলছিল যুক্তরাষ্ট্রের হামলা। মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনায় মিসাইল ছুড়ে পাল্টা জবাব দেয় তেহরানও। ওয়াশিংটনের সাথে চুক্তির টেবিলে না বসলে হামলার পরিধি বাড়বে, সেই হুঁশিয়ারিও ছিল ট্রাম্পের। কিন্তু বৃহস্পতিবার রাতে ইরানে পূর্ব নির্ধারিত হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, চুক্তির চূড়ান্ত বিষয়গুলোকে অনুমোদন দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব। ইসরায়েল ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান সহ কয়েকটি দেশও তাতে দিয়েছে সায়। চলতি সপ্তাহেই ইউরোপের একটি দেশে স্বাক্ষরিত হতে পারে চুক্তিটি। ট্রাম্প উপস্থিত না থাকলেও যোগ দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। চুক্তি সইয়ের পরই উন্মুক্ত করা হবে হরমুজ প্রণালী। এর আগ পর্যন্ত জারি থাকবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ। এটি অত্যন্ত শক্তিশালী একটি সমঝোতা স্মারক। এটি সম্পন্ন হবেই। তারাও আমার মতোই বা তার চেয়েও বেশি এটি স্বাক্ষর করতে চায়। আরও অনেক দেশও সম্মতি দিয়েছে এবং সবাই চায় এটি সম্পন্ন হোক। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, তারা তাতে রাজি হয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, এমনটা বলছে ইরান। মার্কিন প্রেসিডেন্টের দাবিকে অতিরঞ্জিত আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
আমরা যখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাবো অবশ্যই তা স্বচ্ছভাবে ঘোষণা করব। এই মুহূর্তে আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখনও আমরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাগুলো দ্বারা পর্যালোচনা করা হচ্ছে। দুপক্ষের কথাবার্তার এমন অমিলে আবারও ধোঁয়াশা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য চুক্তি নিয়ে। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের সাথে সম্ভাব্য পারমাণবিক চুক্তি শর্ত নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, অবকাঠামো ধ্বংস, সমৃদ্ধ উপাদান অপসারণ, ক্ষেপণাস্ত্র উৎপাদনে সীমাবদ্ধতা এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধের বিষয়ে ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়েছেন তিনি। যদিও এই সমঝোতা স্মারকের পক্ষ নয় ইসরায়েল, তবু যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তগুলোকে ইতিবাচক হিসেবে দেখছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের 50টির বেশি সামরিক ঘাঁটি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আইআরজিসির হেডকোয়ার্টারও। এছাড়া ক্ষয়ক্ষতির তালিকায় রয়েছে তেহরানের যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাও। তবে চলমান যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলোর সংস্কারের কাজ শুরু করেছে আইআরজিসি। পুনরুদ্ধার করেছে মিসাইল সক্ষমতাও। যুক্তরাষ্ট্রের দাবি, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে ইরানের 13,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, গতরাতে দুর্বৃত্তরা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা চালায়, ভাঙচুরের পাশাপাশি লুটপাটও চালায় তারা। কার্যালয়ের একপাশে টিনশেড ঘরে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় এবং অন্য পাশের ঘরে থাকতেন মুক্তিযোদ্ধা হযরত আলী। ওই ঘর দুটি ঘুরিয়ে দেওয়া হয়। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন পাকুন্দিয়া থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। কোস্টগার্ডের নিয়মিত অভিযান ও তৎপরতার কারণে সুন্দরবনের বনদস্যুরা কোণঠাসা হয়ে পড়েছে। দস্যুতা করতে না পারায় স্থানীয় জয়মনির ঘোল এলাকায় অবস্থিত কোস্টগার্ড স্টেশনে হামলা চালিয়েছিল এদের একটি গ্রুপ, জানিয়েছেন কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মিসবাউল ইসলাম। সকালে সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, হামলাকারীদের গ্রেপ্তারে কোস্টগার্ড সহ অন্যান্য সকল বাহিনী অভিযান চালাচ্ছে। সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত, বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ সহ উপকূলীয় অঞ্চলে অবৈধ কার্যক্রম, বিশেষ করে পুশিন প্রতিরোধে গত 5 মাস ধরে অভিযান চলছে। অভিযানে 42টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, অসংখ্য গোলাবারুদ সহ 39 জন বনদস্যুকে আটক করা হয়েছে। এ সময় জীবিত উদ্ধার করা হয় দস্যুদের হাতে জিম্মি থাকা 41 জনকে। কঠোর অবস্থানে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ। ল্যান্ড থেকে বিকাশে যে টাকাটা দিয়েছে, এই মাধ্যমে কিন্তু আমরা ক্লুটাকে বের করেছি। সো ল্যান্ডেরই যারা যারা আছে ইনভলভ, তাদেরকে কিন্তু আমরা এই গত কয়েকটা অপারেশনও ধরেছি। সো এটা একটা আমাদের জন্য একটা, এবং আমরা কিন্তু তারা বুঝতে পারি যে তারা কোন দিক দিয়ে অপারেট করতেছে। আমাদের অনেক ট্র্যাকিং ব্যবস্থা আছে, সেভাবে ল্যান্ডেগুলোকে আমরা ধরি নাই তা না, বাট মেইন যারা ইনভলভ তারা তো ইয়ের মধ্যে থাকে, সুন্দরবনের মধ্যে থাকে। আনন্দমুখর আয়োজনে রাজধানীর বাড়িধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে হয়ে গেল মধুমতি এগ্রোর বার্ষিক গেট টুগেদার। দিনব্যাপী এই মিলন মেলায় মধুমতি পরিবারের কর্মী, বিনিয়োগকারী এবং শুভানুধ্যায়ী সহ প্রায় 600 মানুষ অংশ নেন। কর্পোরেট ও ভিশনারি সেশনের এই আয়োজনে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সফলতা এবং ভবিষ্যৎ স্বপ্ন ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কোম্পানি চেয়ারম্যান মতিবুর রহমান। পাশাপাশি প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও সাফল্য তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান। সবশেষে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কয়েকজন কর্মকর্তা ও বিনিয়োগকারীকে সম্মাননা জানানো হয়। আমরা যে বিনিয়োগের ব্যবস্থা করেছি, সে বিনিয়োগকারী বিনিয়োগ করে একটা মুনাফা অর্জন করবে, সে তার প্যাসিভ একটা ইনকাম জেনারেট করবে, সেখান থেকে সে একটা আনন্দ পাবে, কারণ তার লাইফের যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সেটাতে একটু সে আপগ্রেড করলো।
দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকার মিরপুর ১ নম্বর এলাকায় উদ্বোধন করা হয়েছে হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহি আলাইহি দাতব্য চিকিৎসালয়। সকালে চিকিৎসালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিকদার হাসপাতালের ডেন্টিস্ট ডাক্তার নাজির। প্রধান অতিথি ছিলেন যমুনা টেলিভিশনের ডেপুটি চিফ নিউজ এডিটর AKM বদরুল আলম। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সময়ের দাবি। মানবিক দায়িত্ববোধ থেকে পরিচালিত এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকাত ওয়েলফেয়ার ফান্ডের সাধারণ সম্পাদক আব্দুল হালিম আল মাসুদ, বারডেম জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার সামিরা আনোয়ার সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। পর্বত আরোহী নুরুন নাহার নিম্মি এভারেস্ট সামিটের পর জাতীয় পতাকা প্রত্যর্পণ করলেন জাতীয় প্রেস ক্লাবে। সকালে এই পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিম্মি তার অভিজ্ঞতা তুলে ধরেন। বলেন, নেপাল তিব্বত সীমান্তে অবস্থিত এভারেস্ট শিখরটি ৮,৮৪৮ মিটার উঁচু। সেখানে উচ্চতার সাথে মানিয়ে নেওয়ার জন্য মনোবল শক্ত রাখতে হয়েছে। নুরুন নাহার নিম্মি ইতিমধ্যে ভারতে মৌলিক পর্বত আরোহণ প্রশিক্ষণ নিয়েছেন এবং একটু একটু করে ৬,০০০ ও ৭,০০০ মিটার পর্বত আরোহণ করেছেন। এভারেস্ট অভিযানটি পরিকল্পনা করেছেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পন্সর করেছে পূবালী ব্যাংক PLC। কুষ্টিয়ায় হয়ে গেল ডক্টর কাজী মোতাহার হোসেন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা। সকালে শহরে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে শুরু হয় 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতা। অংশ নেন দেশ বিদেশের দাবাড়ুরা। সুইস পদ্ধতি অনুসরণ করে চলে খেলা। ACPB কুষ্টিয়ার উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার সার্বিক সহায়তা করে বাংলাদেশ দাবা ফেডারেশন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপি সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সবাই জানেন তো, সবাই জানেন উনি আমাদের দেশে এই দাবা খেলা চর্চা করার যোগ্যতা হয়নি। আমাদের দেশে উনি কুষ্টিয়ার মানুষ, কিন্তু এই প্রতিযোগিতা আয়োজন করার মাধ্যমে আমাদের যে সোনালী অতীত আছে, আমাদের যে একটা গর্বের জায়গা আছে, সেটা আমরা স্মরণ করতে চাই এবং আমাদের যারা শিশু কিশোর আছে তাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।